তো ডিভ এর মাধ্যমে হচ্ছে বিভিন্ন এরিয়াকে, ওয়েবসাইটের বিভিন্ন এরিয়াকে সেকশন ওয়াইজ ভাগ করা হয়। হ্যাঁ, ঠিক আছে, বিভিন্ন সেকশনে ভাগ করা হয়। তো এই সেকশন ওয়াইজ ভাগ করার জন্য ডিভ ব্যবহার করা হয়। এই প্রফেশনাল লাইফে আপনারা ডিভটা সবচেয়ে বেশি ইউজ করবেন। হ্যাঁ, ডিভ সবচেয়ে বেশি ইউজ করবেন। এই ডিভের মধ্যে বিভিন্ন কিছু লেখা হয়, অনেক বেশি ইউজ করবেন ডিভ। এখন আমি এই এক্সাম্পলটা এখানেই দেখাইলাম যে এখানে এরকম এখানে একটা ভাগ করা হয়েছে, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, তারপর হচ্ছে এটা একটা ডিপ ইত্যাদি। তো এখানে ডিপের মাধ্যমে এটা ভাগ করা হয়েছে, ডিপের মাধ্যমে ভাগ করে তারপরে হচ্ছে আপনারা কাজ করবেন। তো সেই এই ডিপ এইভাবে কি এই ডিপের মতো করে কিভাবে ভাগ করা যায়, এটার মতো ছবির মতো কিভাবে ডিপের মাধ্যমে ভাগ করা যায় সেইটাই আমরা মূলত এখন দেখব। ডিপের মধ্যে কিন্তু আসলে কোনো কিছু না লিখলে দেখা যাবে না। হ্যাঁ, ডিপ মূলত হচ্ছে কোনো লেখা আপনাকে দেখাবে না। এটা হচ্ছে ডিপের মধ্যে বিভিন্ন কন্টেন্ট, আপনি লিস্ট লিখতে পারেন বা কোনো লিংক দিতে পারেন, ইত্যাদি লিখবেন, কিন্তু ডিপের মাধ্যমে সেকশন ওয়াইজ ভাগ করানো হয়। হ্যাঁ, তো সেটাই আমরা একটু দেখব। তো এটা দেখার জন্য আমরা ধরেন সাবলাইন টেক্সট থেকে আমরা নিব, ধরেন একটা আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিয়ে আসি। আজকে আমাদের 5 নাম্বার ক্লাস মেবি, না 5 নাম্বার ক্লাস, মনে রাখেন। মনে রাখার দায়িত্ব হচ্ছে ইশিকা আইসের, মনে যেন থাকে। ইশিকা আইস হচ্ছে প্রতিদিন ক্লাস কয়টা হলো এটা মনে রাখবে, এটা হচ্ছে ওনার দায়িত্ব। মনে রাখবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এর মধ্যে আছে ডিপ নামে একটা নেই, ডিপ নামে, ডিপ এক্সাম্পল বা ডিপ নামে একটা আমরা এইচটিএমএল ফাইল নেই, ডিপ এইচটিএমএল, এটা নিলাম। এরপরে সিএসএস নামে একটা ফোল্ডার তৈরি করি, ওই ফোল্ডারের মধ্যে আমরা সিএসএস ব্যবহার করব। আমরা আজকে এক্সটার্নাল সিএসএস ব্যবহার করব বেশি, যার কারণে আমরা সিএসএস নামে একটা ফোল্ডারই তৈরি করে রাখবো। ওইখানে আমরা ওই সিএসএস ফাইলগুলো রাখবো। তো এটা ডিপ নামে আমি একটা সিএসএস ফাইলও নিলাম, ডিপ ডট সিএসএস। ওকে, ফাইন। তাহলে আমরা হলো এটাকে অন করি, মানে এটা ওপেন করি সাবলাইন টেক্সটের মাধ্যমে। আমি এটাকে ওপেন করতে যাচ্ছি, আমাদের একদম ডেস্কটপে আছে, ডেস্কটপে হচ্ছে ক্লাস 5। এটাকে ফোল্ডার ওপেন করলাম, ফোল্ডার ওপেন করার পরে আমরা হচ্ছে এখান থেকে আগেরটা রাখলাম না, এটা আমি রাখি। ওকে, তাহলে এখানে আমাকে কি করতে হবে, প্রথমে এইচটিএমএল ফাইলের মধ্যে হচ্ছে এইচটিএমএল লিখতে হবে, এইচটিএমএল ফাইলে এইচটিএমএল লিখতে হবে। লিখি এইচটিএমএল, আপনারা একটু হাতে ধরে 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 লিখবেন শুরুর দিকে। হ্যাঁ, তাহলে আমরা এখানে টাইটেলে দিয়ে রাখলাম হচ্ছে ডিপ এক্সাম্পল, দিয়ে রাখলাম। ওকে, এখন আমরা এক্সটার্নাল যেহেতু করব বলছি, তাহলে এক্সটার্নাল করলে আমাদেরকে কি করতে হবে, লিংক দিতে হবে, তাই তো। লিংক এখানে হাইপার রেফারেন্সের মধ্যে ওই ফাইলের নামটা বলে দিতে হবে। ওই ফাইলটা আবার আছে হচ্ছে সিএসএস নামে ফোল্ডারের মধ্যে, তাই তো। তাহলে আমাকে ফোল্ডার বলতে হবে css/div.css, এটা বলে দিতে হবে। আর যদি কোনো ফোল্ডারের মধ্যে না হতো তাহলে কিন্তু আমি সরাসরি লিখে দিতাম, তাই তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে আগে প্রথমে একটা ডিভ নিব, প্রথমত একটা ডিভ নিব, একদম সবার প্রথমে একটা ডিভ নেব। নেই, আমরা এই ছবিটা একটু সামনে রাখি। হ্যাঁ, ছবিটা আমরা সামনে রাখি, ছবিটার আদলে আমরা করব। প্রথমত এই যে একদম উপরের ডিপটা, এই যে এইটা, হ্যাঁ, ওইটা আমরা নিব। তো ওইটা নেওয়ার জন্য প্রথমে একটা ডিপ নেই। তাহলে আমরা এই ডিপ নেই, নিলাম। হ্যাঁ, ওকে, ফাইন। এর একটা ক্লাসের নাম দিব, কারণ এটাকে ডিজাইন করবো তো, ব্যাকগ্রাউন্ড দিয়ে ক্লাস ডিজাইন করবো তো, কালার করব। নাম দিলাম ন্যাপ বা ন্যাপ বার, যেটাই না। ওকে, তারপরে কি আছে এই ছবিতে, পরে এটা হচ্ছে হেডার, একটা হেডার হবে। তাহলে আমি লিখলাম হচ্ছে এখানে একটা ডিপ দেই, ওটার জন্য একটা ডিপ নিলাম, এটাকে দিলাম হচ্ছে, এটা ক্লাসের নাম দিলাম হেডার। ওই নামই দিতে হবে ব্যাপারটা তা না, তবে নাম সেম রাখলে আমাদের ডিজাইন করতে সুবিধা হয় আর কি। হেডার, দেন এরপরে হচ্ছে আমাদের এখানে একটু দেখেন, একটু লক্ষ্য করেন, বোঝেন আপনি, আজ বোঝাটাই হচ্ছে মেন ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে আমরা এখানে একটু প্লাস চিহ্নে ক্লিক করে একটু বড় করে নেই। এই হেডার গেল, তারপরে এই যে এইটা, হ্যাঁ, এখানে এই পুরোটা দেখুন, এই পুরাটাকে এখানে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, এইটা পুরোটা একটা ডিভ, এই ডিভটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এটা একটা ভাগ, এটা একটা ভাগ। তার মানে এটা হচ্ছে বডি, বেসিক্যালি এটা হচ্ছে বডি। এই যে আপনার প্রথম আলো পেপার দেখালাম, এই যে এরপরে
পুরাটাই এই যেখানে যা দেখেন পুরাটাই এটা হচ্ছে বডি, এই বডিটাকে বিভিন্ন ভাগে ভাগ করছে। ওকে ফাইন, তাহলে আমরা এটার জন্য একটা ডিপ নিব প্রথমত, এই পুরাটার জন্য এই বডির জন্য নিব, নিয়ে তারপরে এটাকে আবার দুই ভাগ করব। বুঝতে পারছেন মানে কাজটা কি বুঝতে পারছেন? কাজ কিভাবে করি সেটা পরে বুঝেন, রিকোয়ারমেন্ট আগে বুঝেন। তাহলে এটা নেববারের জন্য চলে গেল, এটার জন্য একটা ডিপ নিলাম। এখন এই পুরাটা একটা ডিপ, সেই ডিপের মধ্যে আমরা আবার দুই ভাগ করছি বা দুই ভাগ করা আছে। তো আমরা প্রথমত আগে পুরা ডিপের জন্য একটা ডিপ নিব, পুরাটার জন্য একটা ডিপ নিব। তো সেটা নেই, ডিপ নিলাম, ক্লাসের নাম দিলাম। আমি একসাথে করে যাচ্ছি, ক্লাসের নামটা পরে দিলে দিতে পারতাম। এখন মেইন ডিপটা আমি নিলাম, মেইন ডিপটা বলতে কি এই যে পুরাটা ডিপটা নিলাম, এই পুরাটা লিংক আর কন্টেন্ট লেখা যেটা দেখেন এটা পুরাটা নিয়ে নিলাম। এরপরে এখন এটাকে দুই ভাগ করব, যেহেতু এটাকে দুই ভাগ করব মানে পুরা বডির মধ্যে দুইটা, এটা তার মানে বডির ভিতরে হচ্ছে, তাহলে এটা নিলাম হচ্ছে বডির জন্য পুরাটার জন্য। তো যেহেতু আরো ভাগ হবে দুইটা, যার কারণে ওইটার ভিতরে হচ্ছে আমি এই দুইটা আরো দুইটা ডিপ নিব। প্রথমটা নিব হচ্ছে ধরেন একটা হচ্ছে কন্টেন্ট, এটা এটা ক্লাসের নাম দিই, ধরেন আমি এটা লিখবো হচ্ছে লেফট কন্টেন্ট বা কন্টেন্ট লেফট, এটা কন্টেন্ট রাইট মানে বোঝার জন্য, বা সি লেফট লেখেন বা কন্টেন্ট লেফট লেখেন কোনো সমস্যা নেই, কন্টেন্ট লেফট এটা লিখে রাখলাম। তারপরে আর একটা ডিপ নিব হচ্ছে যে লিংক লেখা যেটা সেটার জন্য, তাহলে এখানে আমি লিখবো হচ্ছে। আচ্ছা কারো কথা বলতে হলে মানে ইয়ে করেন, যারা কথা বলতেছেন না বা কথা বলতে হচ্ছে না আপনাদের মিউট করে রাখেন প্লিজ। আচ্ছা আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, আপনার কথা তো ঠিক আছে, ওই জালাল ভাইয়ের ইয়াটা থেকে সমস্যা হচ্ছে। আচ্ছা মিউট করে রাখেন। আর আরেকটা ব্যাপার হলো যে আমার যদি কোডিং করার মাঝখানে আবার কথা বলে আপনাদেরকে মিউট করতে হয় তাহলে কিন্তু বুঝতে আপনাদেরই প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ স্যার মিউট আপনি কি করে, আমাকে ইয়া দিয়ে রাখবেন, তাহলে কেউ যদি ইয়া করে দিলে হ্যাঁ আমি মিউট করে দিতে পারবো আর কি। হ্যাঁ সেটা করে দিয়ে রাখি। সেই আমি আপনাদেরকে কো জরুরি। হোস্ট কয়েকজনকে করে দিয়ে রাখতেছি যাতে করে সমস্যা না হয়। আর আপনারা তো মিউট করা জানেনই, যেহেতু মিউট করা জানেন এই জন্য মিউট করেই সবসময় রাখবেন। ক্লাসের সিকোয়েন্স অনেক সময় নষ্ট হয়ে যায় কথা আমার আসলে। আচ্ছা ওকে, এখন আসেন এরপরে। তাহলে আমাদের মেইন কন্টেন্ট, মেইন ডিপের মধ্যে আমরা দুইটা ডিপ নিলাম, মানে বডি ডিপের মধ্যে দুইটা ডিপ নিলাম, ক্লাসের নাম দিলাম, এটার নাম আমরা দিই, এটার নাম বলে দেই কন্টেন্ট বা মেইন কন্টেন্ট ইত্যাদি বলে দিতে পারেন, সমস্যা নেই। তাহলে আমাদের কি গেল, হেডার গেল, তারপরে হচ্ছে ন্যাব বার গেল, এরপরে মেইন বডিটা গেল, এরপরে আমাদের এখানে দেখেন শেষে যেটা আছে এটা হচ্ছে ফুটার। ফাইন, তাহলে ফুটার নেই, একদম শেষে ফুটার, ফুটার ফুটার ঠিক আছে। আমি এখন আপনাদেরকে এটা আরো একটু আমি চেষ্টা করতেছি আরো একটু সহজীকরণ করার জন্য আমি আপনাদেরকে এই জিনিসগুলো আমি কমেন্ট করে রেখে দেই, কমেন্ট করে রেখে দেই, আমার এটা দরকার নাই, কমেন্ট করে রেখে দিলাম, অথবা আমি রাখলামই না, কমেন্ট করে রাখলাম বা রাখলাম না, সাপোজ সমস্যা নাই। প্রথমে একবার বললাম, আবার এইভাবে আবার ভেঙে ভেঙে বোঝাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন আমরা যাবো হচ্ছে সিএসএস। তাহলে প্রথমে এটা আমাদের নাম কি, ন্যাববার, তাই তো? তাহলে ন্যাববারের জন্য আমাদের সিএসএস এ ধরতে হবে। সিএসএস থেকে ধরার জন্য কি লাগবে, ক্লাসটাকে ধরার জন্য ডট দিতে হয়, তাই তো? দিলাম ডট ন্যাব, ক্লাসের নাম ছিল ন্যাব। এখানে এসে আমরা এর হাইট উইড দিব, এই যে ন্যাব বারটা আছে না, ন্যাব বার, এই যে এটার হাইট উইড কতটুকু, হাইট কতটুকু, হাইট বলতে কি যে উপরে নিচে, আর উইড হচ্ছে এই যে ডানে বামে এটা। হ্যাঁ তাহলে আমরা এর হাইট উইড প্রথমে দিব, সাপোজ আমি হাইট দিব হচ্ছে 30 পিক্সেল দিলাম হাইট, মানে উপরে নিচে। জন চাকমা একটু দেখেন, হ্যাঁ আপনাকে মেবি কোশ্চেন করছিলেন, উইথ
উইথ সাপোজ আমি দিলাম হচ্ছে 900 পিক্সেল অথবা 960 পিক্সেল, অথবা ধরেন কোনো সমস্যা নাই 960 পিক্সেলই দিলাম, এতটুকু দিলাম। এরপরে আর ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দেই, সাপোজ আমি ব্লু দেই, তাতে করে ওটা দেখতে বোঝা যায়। এখন আমি HTML এর এই ফাইলটা রান করি, দেখছেন এই যে ন্যাপ বারটা হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই যে উপরে নিচে আমি 30 পিক্সেল দিয়েছি, আর ডানে বামে দিয়েছি হচ্ছে 960 পিক্সেল। বড় দিকে চাইলে বেশি দিতে চাইলে বেশি দিতে পারবেন, সমস্যা নাই। তাহলে এখন আমাদের এর পরে কি ছিল, পরে ছিল হেডার, এরপরে এই যেরকম হেডার। তাহলে এখন হেডারের জন্য আরেকটা ডিপ নেই, আমি কিন্তু আগে ডিপটা রাখি নাই, দুইবার বোঝানোর জন্য, দুইটা ওয়েতে বোঝানোর জন্য আপনাদেরকে ওইভাবে বললাম। এখন আমি আরেকটা ডিপ নিলাম, তো এই ডিপের জন্য আমি নাম দিয়ে রাখবো ক্লাস, ক্লাসের নাম দিয়ে রাখবো হেডারই দিলাম, হেডার। ওকে, তাহলে যেহেতু ক্লাস, তাহলে সিএসএস ফাইল দিয়ে কি করতে হবে, ডট হেডার দিতে হবে, ডট হেডার, ডট হেডার দিয়ে এটারও হাইট উইথ দিব। এটার হাইট কত দিব, হাইট একটু বেশি দেই, ধরেন 100 পিক্সেল দিলাম, সাপোজ হাইট দিলাম 100 পিক্সেল, তারপর উইথ দেব 900 পিক্সেলই দেব, 960ই দেব, উইথ সমান সমানই থাকবে, এটার মধ্যে থাকবে। এটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি অন্যটা দেই, ব্যাকগ্রাউন্ড সাপোজ আমি রেড দিলাম। তাহলে যদি আমি একটু রান করি, রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এই যে দেখছেন, তাহলে এটা হলো নেম বার, এটা হচ্ছে হেডার, ফাইন। এরপরে আমরা আসবো হচ্ছে, এরপরে আমাদের কি আছে, এই যে মেইন কন্টেন্টটা, হ্যাঁ মেইনটাই এখানে কিন্তু আগে আছে পুরাটা, তারপরে দুইটা ভাগ। আমি আগে মেইন নিয়ে নেই, মেইন কন্টেন্টটা নিয়ে নেই বা মেইন বডিটা নিয়ে নেই। এর নিচে আসেন, আর একটা ডিভ নেই, এর মধ্যে হচ্ছে ক্লাসের নাম দিব হচ্ছে ধরেন কন্টেন্ট, কন্টেন্ট। এরপরে এখানে এসে বলেন হচ্ছে ডট কন্টেন্ট, তারপরে এদিকে গিয়ে হাইট, হাইট দিব হচ্ছে ধরেন এখানে হাইট কত দিব, এটার হাইট আমি দিব হচ্ছে 400 পিক্সেল সাপোজ, বা 500 পিক্সেল দেন, কোনো সমস্যা নাই, 400 পিক্সেলে দেই। উইথ হচ্ছে উইথ সেম থাকবে, 960ই থাকবে, মানে ডানে বামে সেম হবে, 960 পিক্সেল। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে আমি সাপোজ যেটা দেন, কোনো সমস্যা নাই, পিঙ্ক কালার দেন অথবা স্কাই ব্লু দেন, কোনো সমস্যা নাই, স্কাই ব্লু দিলাম আমি। এখন যদি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করি, তাহলে দেখেন এই যে পরেরটা এটা, ওকে ঠিক আছে। আমি এখন ফুটারটা নেই, নিচে কি আছে, একটা ফুটার আছে, আমি ভাগ পরে করতেছি, ফুটার নিলাম। তাহলে ফুটার নেওয়ার জন্য আরেকটা কি করতে হবে, আরেকটা ডিভ নিতে হবে, সেটা এখানে নেই, ডিভ, এটার ক্লাসের নাম দিলাম হচ্ছে ফুটার, ফুটার দিলাম। এখন এটাকেও আমার ফুটার দিয়ে ধরতে হবে, এখানে একটু নিচেই দেই, কোন এখানে উপরে দেই, তাদের সমস্যা নাই, ডট এফএফটিআর ফুটার। এখানে গিয়ে আমি বলবো হচ্ছে হাইট, ফুটারের হাইট কত বলবো, ফুটারের হাইট আমি সাপোজ 100 পিক্সেলই বলি, হ্যাঁ ফুটারের হাইট যদি 100 পিক্সেল বলি, 100 পিক্সেলই বলি, বেশি বড় করার দরকার নাই, ফুটার তো ইয়ে থাকে না। উইথ দিলাম সেম, উইথ সবগুলোরই সেম হচ্ছে আপাতত এখানে, সরি 960 পিক্সেল। তারপর হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড কি দিবেন, ব্যাকগ্রাউন্ড হচ্ছে ধরেন নেভি দেন, নেভি ব্লু দিবেন না নেভি দিবেন, দেন সমস্যা নাই। এখন এসে রিফ্রেশ করেন, তাহলে দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে, একটা স্ট্রাকচার হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে ন্যাপ বার, নেভিগেশন বার, তারপরে এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে মেইন বডিটা, এখন এটা হচ্ছে ফুটার। এখন আমরা যদি এটা একটু বড় করে দেই, উইথ বড় করে দেই, তাহলে আরো একটু বড় হয়ে যাবে। আচ্ছা, বাট আমরা এখন চাচ্ছি কি জানেন, এটার হাইট কত, এটার হাইট হচ্ছে 400 পিক্সেল, উইথ কত 960 পিক্সেল, সবগুলোর কিন্তু 960 পিক্সেল এই মেইন বডিটা। এখন এইটার মধ্যে আমরা ভাগ করব, হ্যাঁ এইটার মধ্যে দুইটা ডিপ নিব, এটা যে আছে এটাকে ভাগ করব, এই ভাগ করার জন্য আমাদেরকে এখানে দুইটা ডিপ নিতে হবে, ঠিক আছে। ওকে, দুইটা ডিপ নেন, দুইটা ডিপ নেই তাহলে। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা ডিপ নিলাম। দুইটা ডিপ নেওয়ার জন্য যে কাজটা করব, তাহলে আমি ডিপে যাব, এখানে গিয়ে আমি বলে দিব হচ্ছে, ও আচ্ছা এইটা যেহেতু এর ভিতরে ভাগ করব, এর ভিতরে আমি ভাগ করব, ভিতরে ভাগ করার জন্য আমি ডিপ নেব, তাহলে আমার ডিপটাও নিতে হবে হচ্ছে এইটা, এই ডিপের ভিতরে, এটা তো একটা ডিপ দিয়ে আমি করেছি কাজ, হ্যাঁ এই ডিপ দিয়ে যেহেতু করেছি, এই ডিপের ভিতরে যেহেতু আমি ভাগ করব, দ্যাটস ওয়াই আমাকে এই ডিপের ভিতরে আরো ডিপ নিতে হবে,
ঠিক আছে, তাহলে আমি সেটাই করি এই ডিপের ভিতরে। এটা কোন ডিপ? এই যে কন্টেন্ট ডিপ। এর ভিতরে আমি আরো দুইটা ডিপ নিব। ডিপ ডিপ এখানে নিব হচ্ছে সাপোজ ক্লাসের নাম দিলাম হচ্ছে ওই যে বলছিলাম কন্টেন্ট লেফট বলেন, কোনো সমস্যা নাই। আর একটা ডিপ নেন, ওটা হচ্ছে রাইট, মানে দুই পাশে থাকবে ডিপ। এটা ক্লাসের নাম দেই হচ্ছে কন্টেন্ট রাইট। ওকে, কন্টেন্ট রাইট। এখন আসেন এই দুইটাকে ভাগ করেন। তাহলে এখান থেকে ধরতে হবে থিসিস ফাইল থেকে, এখানে দিলাম সিরিয়ালটা বোঝার জন্য কন্টেন্ট রাইট, কন্টেন্ট লেফট। আগে লেফট এটা ধরি। এখানে এসে কি করব? প্রথমে হাইট উইডথ দেই। সিচুয়েশনটা বোঝেন। এখানে হচ্ছে এটা লেফট, আমার হাইটটা কিন্তু সেম আছে, হ্যাঁ হাইট সেম থাকবে, বাট উইডথটা হচ্ছে ভাগ হবে, উইডথটা দুই ভাগে ভাগ হবে, তাই তো? এটার জন্য আমাকে যে কাজ করতে হবে সেটা আমি সিএসএস ফাইলে যাই। সিএসএস ফাইলে গিয়ে আমাকে হাইটটা যেটা আছে দেখেন, হাইট যদি আমি এইভাবে বলি, আমরা জানি যে হাইট কত আছে, এটা 400 পিক্সেল। যদি 400 পিক্সেল বলি তাতেও সমস্যা নাই, অথবা যদি আমরা বলি 100% বলতে কি, এই যে যার মধ্যে আমি আছি অর্থাৎ মেইন কন্টেন্টের মধ্যে যে আমি 400 পিক্সেল নিয়ে রাখছি, তার মানে ওইটাতেও যেহেতু 400 পিক্সেল আছে, 100% বললে এটাও আমার 400 পিক্সেলই হয়ে যাবে। এজন্য আমি 100% বললাম। ওকে, উইথ বলেন। উইথ এখন এইখানে আমার আউটপুটে দেখেন উইথ হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত, তাই তো? আমি কিন্তু এখন কন্টেন্টের মধ্যে আছি, মানে কন্টেন্ট যে ডিপটা সেটার মধ্যে আছি। তাহলে এইটা হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে কন্টেন্টের 100, মানে 100%। কন্টেন্টের এটা 100%। এখন যদি এটাকে আমি 60% বলে দিতে চাই, 60% পর্যন্ত দিতে চাই, বা 30% পর্যন্ত ভাগ করতে চাই, তাহলে আমি এখানে উইথও বলে দিব। এখানে উইথ বলে দিব হচ্ছে 60%। 60% এখানে এইভাবে আমি বলে দেব। এটাও বলতে পারি, অথবা আমরা জানি যে আমার এটার উইথ হচ্ছে আমার 960 পিক্সেল, তাহলে আমি বলতে পারি যে এখানে 960 পিক্সেল, তো তাহলে এখানে 700 পিক্সেল, সেটাও আমি বলতে পারি যেভাবে আপনি দিতে চান। এখানে যদি বলেন 700 পিক্সেল, তার মানে কি 960 পিক্সেলের মধ্যে 700 পিক্সেল বাম দিক যেটা আছে সেটা থাকবে, ঠিক আছে? তাহলে আমি পার্সেন্টেজ দিয়ে দিতে পারবো, আবার হচ্ছে এইভাবে দিতে পারবো। ওকে, এখন ব্যাকগ্রাউন্ড দেই বোঝার জন্য, যাতে ব্যাকগ্রাউন্ডটা দিলে হবে কি বোঝা যাবে আর কি। আমি ইয়েলো কালারই দিলাম, ইয়েলো কালার দিলাম। ওকে, এখন একটু যদি আমি রিফ্রেশ করি, তাহলে দেখেন ইয়েলো কালার হয়ে গেল, ঠিক আছে? তার মানে এটা বামে হয়ে গেল। এখন এটাকেও আমি আলাদা ভাগ করব, মানে এটাকে এই কালার যদিও আছে, কিন্তু এটাকে আলাদা একটা ডিপ নিয়ে এটাকে আলাদা একটা কালার দিব, ঠিক আছে? তো সেটা পরের ডিপটার মধ্যে করব। পরের ডিপের নাম কি? পরের ডিপ নাম হচ্ছে কন্টেন্ট রাইট। এটা আমি একটু কপি করে নিয়ে যাই যদি কোনো কারণে ভুল হয়। এখন বলবো ডট ওইটার নাম, ওই ক্লাসের নাম। এখন এসে এটাকে, তাহলে আমি হাইট সেম থাকবে, এটা তো হাইট 100%ই দেব, অথবা 400 পিক্সেল আপনি যদি দেন তাতেও কোনো সমস্যা নাই, হ্যাঁ। তোর এরপরে হচ্ছে উইথ দেখেন আমি 100% এর মধ্যে, অর্থাৎ কন্টেন্টে তোমার 100% ছিল, তার মধ্যে 60% আমি এই লেফটটাকে দিয়ে রাখছি, তাহলে বাকি থাকলো কত? 40%। তাহলে 40% দেন, 40% দেন। ব্যাকগ্রাউন্ড হচ্ছে, সাপোজ আপনি ব্যাকগ্রাউন্ড কি দিবেন? ব্যাকগ্রাউন্ড গ্রে দেন, অথবা অন্য কালার দেন, কোনো সমস্যা নাই, বা পিঙ্ক কালার দেন, কোনো সমস্যা নাই, পিঙ্ক কালারই দেন। এখন দেখেন হয় নাই, বুঝছেন? এটা নিচের দিকে নেমে গেছে। এই প্রবলেমটা সলভ করার জন্য একটা জিনিস লিখতে হয়, সেটা হচ্ছে ফ্লোট লেফট রাইট। এখানে বলতে হবে ফ্লোট লেফট, আর এখানে বলতে হবে ফ্লোট রাইট। এখন দেখেন এতে কালারটা এইটা বসে গেছে। এই ফ্লোট লেফট রাইট বলতে কি, আমি একটা সেকশন বা একটা কিছুকে আমি ডানে রাখবো না বামে রাখবো, ডানে বামে এভাবে ভাগ করার জন্য ফ্লোট লেফট রাইট এভাবে বলতে হবে। তো এই হচ্ছে ডিপ সম্পর্কে এটার একটা, কিন্তু এরকম এটা কিন্তু একটা ওয়েবসাইটের স্ট্রাকচার হয়ে গেল। এরপরে এর মধ্যে আপনি বিভিন্ন লিস্ট তৈরি করবেন, লিংক দিবেন, তারপরে এখানে কিছু লেখা লিখবেন, প্যারাগ্রাফ দিবেন, প্যারাগ্রাফের মধ্যে কিছু লিখবেন, এখানেও কিছু
কাজ করবেন, ইমেজ দিবেন ইত্যাদি ইত্যাদি, এখানে কিছু লেখা লিখবেন। এইভাবে হচ্ছে আমরা নেভিগেশন বা ডিভ এর মাধ্যমে বিভিন্ন সেকশনকে ভাগ করতে পারি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে এখন আমাকে বলেন, কোশ্চেন আছে কিনা। কারো কোনো কোশ্চেন আছে? বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা আমি ধরে, ঠিক আছে তাহলে আমি কি ধরে নিব যে কোনো ইয়া নাই, কোশ্চেন নাই, সবাই বুঝতে পারছেন? বুঝতে পারছেন, গুড। আর ইয়া কি বলে হলো, মোশাররফ সাহেব বুঝতে পারছেন? জি জি স্যার। ঠিক আছে, রিজাউল সাহেব? ঠিক আছে, আমি একটু বোঝানোর জন্য যাতে করে আপনাদের কঠিন না হয়, যেন দুইবার দুই ওয়েতে বুঝাইলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু নেক্সটে যাই, আরো টপিকস আছে তো অনেক, নেক্সটে যাই। আচ্ছা আমরা এখন দেখবো হচ্ছে এখন আপনাদেরকে কি দেখাবো। এখন দেখাবো হচ্ছে ফন্টের বিভিন্ন স্টাইল, ফন্টের বিভিন্ন স্টাইল কিভাবে ইয়ে করতে হয় সেটা দেখাবো। ওকে, তাহলে ফন্টের বিভিন্ন স্টাইল দেখাবো। একটা ফন্টের বিভিন্ন রকমের স্টাইল আছে, তো সেটা আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখবো। তো চলেন তাহলে ফন্ট স্টাইল আমি একটা ক্লাস নিয়ে ফেলি, HTML ফাইল নিয়ে ফেলি। ঠিক একইভাবে ফন্ট স্টাইল আমি আলাদা একটা CSS ফাইলও নিয়ে রাখি বোঝার জন্য। CSS, তাহলে এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, এখানে এসে ডিপটা কেটে দিলাম, দরকার নেই। ফন্ট এর মধ্যে সাপোজ আমি কিছু ফন্ট নেই, একটা হেডার নেই, হেড ট্যাগ নেই, ফুটার ট্যাগ মানে মানে H1 নেই, H2 নেই, এরকম করে নিয়ে কাজ করি। আর লিংকটা এখানে করে দিয়ে রাখি, লিংকটা পরে আর মনে থাকে না, দেখা যায় যে অনেক ঘোরাঘুরি করতেছি, পরে মনে হয় যে আচ্ছা লিংক করি নাই। ফন্ট স্টাইল ডট CSS, তাহলে এখানে আসেন, এখন এসে আমি একটা H1 ট্যাগ নেই, H1 ট্যাগের মধ্যে বললাম ফন্ট স্টাইল, জাস্ট এটা বোঝার জন্য। বলেন স্যার, এই হাইপার রেফারেন্সের মধ্যে সিএসএস টা লিখতে হবে না? সিএসএস এই যে হ্যাঁ স্যার, ওখানে সিএসএস তারপর স্ল্যাশ তারপর ফন্ট ও স্টাইল লিখতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটা ফোল্ডারের মধ্যে, রাইট, আমি ভুলে গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা না হলে তো হইতো না, কারণ আমার তো ফোল্ডারের মধ্যে আছে এটা। আচ্ছা ফাইন, ওকে। তারপরে আমি H2 এর উপরে একটা H2 ওর মধ্যে আমি কোনো কিছু একটা লিখবো। সাপোজ আমি লিখলাম হচ্ছে যে দিস ইজ মাই, ধরেন ফন্ট স্টাইল, অথবা অন্য কিছু আমি লিখতে পারি, যাতে করে আমি বুঝতে পারি এটার উপরে আমি একটা CSS অ্যাপ্লাই করব। একটা ক্লাস নাম নেই, ক্লাসের নাম দেই হচ্ছে ধরেন এফ স্টাইল, মানে ফন্ট স্টাইল আমি নাম দিলাম। ওকে, নাম দিলাম, ক্লাসের নাম দিলাম। এখন আমি একটু CSS এ যাই, CSS এ গিয়ে কি নাম দিলাম, ডট এফ স্টাইল, এটা বলছি মনে হয় না, এটাতে যাই। এটাতে গিয়ে ধরেন আমি বলে দিলাম হচ্ছে বিভিন্ন স্টাইল আছে,
ফন্ট স্টাইল অবলিক একটা স্টাইল আছে, একটা ফন্টের স্টাইল বিভিন্ন রকমের স্টাইল আছে, হ্যাঁ, অবলিক অবলিক। এটা আপনারা ডাব্লিউসি স্কুলে অনেক পাবেন অথবা গুগলে সার্চ করলে পাবেন। এখন এটাকে রান করি, তাহলে ফন্টে এটা একটা স্টাইল হয়ে গেল, হ্যাঁ, এটা একটা স্টাইল। এরকম আরো অনেক স্টাইল আছে। এখন আমি হচ্ছে এইটার আবার একটা ইয়া দিব, কি বলে যে এই চনের এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি। এই চনে যদি ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখি বা কালার দিয়ে রাখি, তাহলে কি করব, সেটা আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখতে পারি। এখানে গিয়ে ধরেন আমি এখান থেকে এই চন, ও সরি ডট এই চন, এই ডট এই চন যদি দেই, এটাকে কি বলে একটু বলেন তো, কোন ধরনের ট্যাগ এটা? স্যার ডট দিয়ে করলে ক্লাস। ও সরি, এটা ডট দিয়ে করি না, এটা ডট ছাড়া করছে, এই চন দিয়ে করছে, এটা কি বলে বলেন? ট্যাগ ট্যাগ গুড, ট্যাগ ট্যাগ সিলেক্টর, তাই তো? হ্যাঁ, জি স্যার, ট্যাগ সিলেক্টর। good. আপনাদের প্যাডিং শিখাই নাই, আমি প্যাডিং এখানে লিখলাম, আমি বলতেছি প্যাডিং নিয়ে পরে আমি আবার আলাদা আলোচনা করব। এই টেক্সট অ্যালাইন দিয়ে হয় কি, টেক্সটটা হচ্ছে আমি সেন্টার নিব, সো আমি প্যাডিং এই মুহূর্তে দিচ্ছি না, প্যাডিং না দিয়ে রান করতেছি। এটা কার উপরে অ্যাপ্লাই করলাম? এই চনের উপরে। এই চন কোথায়? এই যে এটাকে জাস্ট এটা বোঝার জন্য আমি করতেছি। তাহলে এখন এটাকে যদি আমি একটু রিফ্রেশ করি, সেভ করি নাই, সেভ কেন করি নাই, কেন রান হচ্ছে না? তার মানে সিএসএস ভুল আছে। ফন্ট স্টাইল সিএসএস সেভ করেন না স্যার। সিএসএস সেভ করি নাই, ওকে, এই কোথায় গেল, তাও হচ্ছে না কেন? ফন্ট স্টাইল, তারপর সিএসএস, ফন্ট স্টাইল ডট সিএসএস, ফন্ট স্টাইল ডট স্টাইল, এখানে এস টি ওয়াই দেই নাই, আর আমি এখানে টি দিছি, বুঝছেন? এখানে ভুলে ওইখানে এস টি ওয়াই দেই নাই। ব্যাকগ্রাউন্ড হয়েছে দেখেন তো। তাহলে আমরা কি করলাম, এই চনের যে ট্যাগটা ছিল এটা ট্যাগ সিলেক্টর বলে, হ্যাঁ, ট্যাগ সিলেক্টরের পিছনে আমি একটা ট্যাগ সিলেক্টর অর্থাৎ এই চনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এবং সাথে সাথে হচ্ছে তার কালারটা, টেক্সটের কালারটা হোয়াইট করলাম, এবং সেই টেক্সটটাকে আমি টেক্সট অ্যালাইন বলে, এই কথাগুলো কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, এগুলা কিন্তু অ্যাপ্লাই করবেন আপনাদের বিভিন্ন সময় কাজের ক্ষেত্রে। টেক্সট অ্যালাইন কিন্তু সেন্টার বলে দিলাম, হ্যাঁ, তাহলে লেখাটা আমার মাঝখানে গেল, আর লেখাটা হোয়াইট কালার হবে, কালারটা গ্রিন হবে। এখানে একটু আবারও দেখেন, দেখেন উপর থেকে কিন্তু বেশি মানে দূরত্ব তৈরি হয় নাই, যে লেখার উপরে এই কালারটা, বা লেখার নিচে দূরত্ব তৈরি হয় নাই। আমি এখন একটা প্যাডিং দিয়ে দেখাই আপনাদেরকে, প্যাডিং প্যাডিং পিক্সেল দিলাম, এখন দেখবেন যে লেখাটার মাঝখানে এর দূরত্ব তৈরি হয়ে গেছে, এই যে দেখছেন, এটাই হচ্ছে প্যাডিং। এটা প্যাডিং ব্যবহার করা হয়। প্যাডিং ব্যবহার করলে এই যে লেখার উপরে নিচে জায়গা করে নেয়। যত আমি বাড়িয়ে দেব, এখানে আমি বাড়িয়ে দেই, ধরেন এখানে 20 পিক্সেল দিলাম, 20 পিক্সেল দিলে কি হবে, এই যে ফিরে যাবেন এরকম, ফাইন। এরপরে আসেন ফন্টের ওয়েট কিভাবে দিতে হয়, ফন্ট ওয়েট এটা আমরা একটু দেখব। তো আমি এখানে কিছু ফন্ট আগে লিখে রাখি, ফন্ট কিছু লিখে রাখি, ওয়েট দিব, তারপর হচ্ছে ফন্টের সাইজ দিব, সেগুলো আমরা এখানে আগে লিখে রাখি, তাহলে একটু সুবিধা হবে বারবার। আমি আবার এই টন নিলাম, এখানে এটার যে লিখবো এটা ফন্ট ওয়েট লিখবো, এই জন্য আমি এখানে ফন্ট ওয়েট বলে দিলাম, ফন্ট ওয়েট। এখন ধরেন আমি এটা প্যারাগ্রাফের মধ্যে দিতে পারি, H2 এর মধ্যে দিতে পারি, বাট আমি চাচ্ছি যে প্যারাগ্রাফের মধ্যেই দিই। প্যারাগ্রাফের মধ্যে দিয়ে বললাম যে দিস ইজ মাই প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, এবং এর একটা ক্লাস দিয়ে রাখলাম, ওই রিলেটেড একটা ক্লাসের নাম দিয়ে রাখলাম, যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। তাহলে এফ ওয়াইট বললাম, ফন্ট ওয়েট, তাই তো, ওকে ফাইন। এরপরে হচ্ছে আমি হলো আর একটা এই চন নেই, এই চন নিলাম, এখানে বললাম ফন্ট সাইজ, ফন্ট সাইজ এখানে প্যারাগ্রাফের মধ্যে আমি দিতে পারি, সরি এখানে প্যারাগ্রাফ বলতে পারি, এখানে বললাম দিস ইজ মাই ফন্ট সাইজ, সাইজ এটা গেল।
তারপরে আমরা আর একটা দেব ফন্ট ফ্যামিলি। আচ্ছা এই কোডে দিই আমরা। ওকে, ক্লাসের নাম দিতে হবে এফ সাইজ দেই মনে রাখার জন্য। ক্লাসের নাম দিলাম হচ্ছে এফ সাইজ। ওকে ফাইন। এখন আসেন ফন্টের এখানে সিএসএস ধরার জন্য এখানে এগুলা একটু মনে রাখবেন। হ্যাঁ, প্রথমটা হচ্ছে ফন্ট ওয়েট, তাই তো? ফন্ট ওয়েট যদি আমি দেই, ফন্ট ওয়েটের নাম কি দিয়ে রাখছি? এফ ওয়েট, তাই তো? এফ ওয়েট। তাহলে এখানে ডট দেন, ডট এফ এফ জিএইচটি এপিআই জিএইচটি এফ ওয়েট। এখানে আমি বলবো হচ্ছে ফন্ট ওয়েট, ধরেন বোল্ড বলবো। ফন্ট ওয়েট একটা প্রপার্টিজ আছে ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট হচ্ছে হাইফেন ডাব্লিউ, ফন্ট ওয়েট বোল্ড। তাহলে দেখবেন যে আমার বোল্ড আছে, বোল্ডারও আছে। বোল্ড হয় একটু মোটা, বোল্ডার দিলে আরো হচ্ছে একটু বেশি মোটা হয়। দেখছেন এই যে লেখাটা, এই যে একটু মোটা হয়েছে। আমি একটু বোল্ডার দেই, বোল্ডার দিলে আরো বোল্ড হবে। তারপরে ইতালিক দিলে ইতালিক হবে, ইত্যাদি। আচ্ছা এই যে দেখেন এখানে একটু বোল্ডার আছে। এরপরে এটাকে যদি আমি ইতালিক দেই, ইতালিক হবে কি না? ইতালিক দেখি আগে, ইতালিক ফন্ট ওয়েট, তাই তো? না, ইতালিক প্রপার্টিসটা নিচ্ছে না, এটা অন্য একটা জায়গাতে। ফন্ট স্টাইল না, অন্য একটা জায়গাতে হবে। ফন্ট ওয়েটে না, সরি ফন্ট ওয়েটে না, ফন্ট ওটা ফন্ট স্টাইলে মেবি হবে। আচ্ছা এটা বোল্ডই থাক। ওকে, তারপরে হচ্ছে আমরা আর একটা দিব ফন্ট সাইজ। তাহলে ফন্ট সাইজে যাই, ডট এফ সাইজ মেবি বলছিলাম না, এ সাইজ এটি এফ সাইজ। এখানে গিয়ে বলেন হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ বলেন। ফন্ট সাইজে গিয়ে বলেন যে 60 পিক্সেল, একটু বড় করেই দেই। এটা কার উপরে দিলাম? এটা দিলাম হচ্ছে এই যে এটার উপরে, দিস ইজ মাই ফন্ট সাইজ প্যারাগ্রাফ, এটার উপরে অ্যাপ্লাই করলাম। তাহলে একটু রিফ্রেশ করে দেখেন ফন্ট সাইজ, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি ফন্টের বিভিন্ন স্টাইল গুলা। আমরা এইভাবে ফন্টের বিভিন্ন স্টাইল ব্যবহার করতে পারি। এরপরে আসেন টেক্সটেরও আবার বিভিন্ন কালার আছে, বিভিন্ন স্টাইল আছে। টেক্সটকে অ্যালাইনমেন্ট করতে পারি, সেন্টার নিতে পারি, সেই জিনিসগুলো আমরা একটু দেখি। ওকে, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে এই যে আমার এখানে প্যারাগ্রাফটা ফন্ট সাইজ প্যারাগ্রাফ, বা ধরেন দিস ইজ মাই প্যারাগ্রাফ, বা এই যে এটাকে এখানে কি আমি কার মধ্যে নিয়েছি বলেন তো দেখি? এটা নিয়েছে হচ্ছে এই চনের মধ্যে। আচ্ছা এটা যদি আমি প্যারাগ্রাফের মধ্যে নিতাম, সাপোজ এটাকে পি ট্যাগের মধ্যে নিতাম, অথবা আর একটা জিনিস আমি এখান থেকে দেখাই। আচ্ছা এখানে আমি পি ট্যাগ নিই, তাহলে পি, এখানে হচ্ছে পি, এটা পি ট্যাগ নিলাম, তাই তো? ফন্ট সাইজ এটা পি ট্যাগের মধ্যে নিলাম দেখানোর জন্য। তাহলে লেখাটা ছোট হবে, সেটা সমস্যা না। ব্যাপারটা হচ্ছে এই যে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি কার কার বলেন তো? এই চনের দিয়েছি। এই চন বলতে এখানে যতগুলো এই চন আমার আছে, এই চন আছে, এই চন আছে, এগুলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে। তারপরে টেক্সটের সাইজ, টেক্সটের সেন্টার, এগুলা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে আমার পি ট্যাগের মধ্যে একটা জিনিস আছে সেটা সহ হয়ে যাবে, মানে এইটাই অ্যাপ্লাই হবে। এতটুকুন যে সিএসএস ব্যবহার করেছি, এই সিএসএসটা এইচ অন এর উপরেও অ্যাপ্লাই হবে, পি ট্যাগ নামে যতগুলো ট্যাগ পাবে সেটার উপরেও অ্যাপ্লাই হবে। সেটা যদি আমি করতে চাই তাহলে এখানে সুবিধা হচ্ছে জাস্ট কমা দিয়ে বলতে হবে পি, তাহলে পি ট্যাগ যতগুলো আছে সেটার উপরে ওটা অ্যাপ্লাই হবে। তার মানে আমরা ট্যাগ সিলেক্টরে আমরা একাধিক সিলেক্টরে এইভাবে কমা কমা দিয়ে দিয়ে একাধিক ট্যাগের নাম আমরা কমা কমা দিয়ে দিয়ে করতে পারি। আমি একটু সেভ দেই, সেভ দিয়ে যদি এটাকে রান করি, রিফ্রেশ করি, তাহলে দেখবেন যে পি ট্যাগ যেখানে যেখানে ছিল সেখানে সেখানেও কিন্তু সে এভাবে নিয়ে নিয়েছে। বিষয়টা কি বুঝতে পারছেন? আমরা একাধিক ট্যাগের উপরে আমরা সিএসএস অ্যাপ্লাই করতে পারি হচ্ছে কমা কমা দিয়ে, তারপরে অ্যাপ্লাই করতে পারি। এই বিষয়টাই আমি বোঝানোর চেষ্টা করলাম। এখন আসেন টেক্সটের বিভিন্ন স্টাইল যদি করতে চান। টেক্সট স্টাইল আমি এখানে একটা ক্লাসের নাম দেই, ডট
HTML আগে দেই, HTML, তারপরে CSS এর মধ্যে বলি text style dot css, HTML এ গিয়ে আমরা HTML লিখি, HTML এখানে বলি হচ্ছে text style example PLE না example, ওকে। তারপরে লিংকটা এখানে দিয়ে রাখি css/text ফাইন। এখন আমরা কিছু টেক্সট এখানে লিখবো এবং সেই টেক্সটগুলো আমরা আলাদা আলাদা কাজ করব। তো আমি এখানে ওটার মধ্যে কিছু h1 নিয়ে রাখি, h1 এখানে বলে রাখি টেক্সট কালার, এটা আমি h1 এর মধ্যে লিখে রাখলাম, কিন্তু অ্যাপ্লাই করব হচ্ছে আমি আরেকটা h2 এর মধ্যে অ্যাপ্লাই করব, এটা জাস্ট এটা হেডিং হিসেবে লিখে রাখলাম। তাহলে this is h text color example, ওকে। তাহলে এগুলোকে আমি জাস্ট কপি পেস্ট করতে পারি, কপি পেস্ট করি, ধরেন কন্ট্রোল শিফট দিয়ে দিলাম, কন্ট্রোল শিফট দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ইন্টার দিয়ে নিচে নামাই, ইন্টার দিলাম, ইন্টার দিলাম, ইন্টার দিলাম, ইন্টার দিলাম, এখানে নিচে নেমে গেল। এখন এগুলোর মধ্যে হচ্ছে একটু দূরত্ব, টেক্সট এটা কালার হবে না, এটা টেক্সট অ্যালাইনমেন্টের আমি এক্সাম্পল করাবো এখানে। টেক্সট অ্যালাইনমেন্ট কপি করে এখানে দেই, টেক্সট অ্যালাইনমেন্ট এক্সাম্পল, ওকে। একটু ফাঁকা ফাঁকা রাখি বোঝার জন্য। তারপরেরটা দিব হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট, তো তারপরে হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আমি টেক্সট ডেকোরেশন দেই, টেক্সট ডেকোরেশন দেই, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন, CORATION, টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন। আচ্ছা এক কাজ করি, আপনাদের সবগুলো একসাথে বুঝালে মেবি আপনাদের জন্য একটু কঠিন মনে হবে, আমি একটু ছোট ছোট করে বুঝাই, একটা করে বুঝাই, না হলে কঠিন মনে হবে। বাদ দেন, আমি এটা কমেন্ট করে রাখি বা কেটে দিই, কথা নেই, একটাই দেখেন। একটাই দেখেন, টেক্সট কালার, আমরা এটা CSS ব্যবহার করি। জাস্ট একটা ক্লাসের নাম দেই, ক্লাসের নাম হচ্ছে টি কালার, টেক্সট কালার সংক্ষেপে বললাম। এখন এখানে যান, ডট টি কালার ফরওয়ার্ড স্ল্যাশ বলেন হচ্ছে রেড, ও কালার বলতে হবে, টেক্সটের কালারের জন্য শুধু কালার বলতে হবে, রেড। রান করেন, আবারও CSS পাই নাই, এটা টি কালার হবে, টি দেন নাই সিএসএস এর মধ্যে। ও টি দেয়নি, আচ্ছা ঠিক আছে। এই টেক্সটের কালার হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ ওকে। তারপরে আমি আরেকটা নিব হচ্ছে টেক্সট অ্যালাইন, যেটা এখানে আমি বলছিলাম। সাপোজ আমি এখানে HTML এ আমি আরেকটা ইয়া নেই, কন্ট্রোল শিফট ডি, এখানে এসে বলি যে হচ্ছে এখানে আমি কিন্তু টেক্সট অ্যালাইনমেন্ট আর টেক্সট কালার এখানে লিখতেছি, এটা কিন্তু এইটার চেঞ্জ করার জন্য ম্যান্ডেটরি না, বাট এটা আমি জাস্ট বোঝার জন্য বলতেছি, এই জন্যই। হ্যাঁ, এখানে বলি হচ্ছে টিকা আপনার টেক্সট অ্যালাইন, টি অ্যালাইন, টি অ্যালাইন যে কোনো নামই আপনি দিতে পারবেন। হ্যাঁ, তাহলে এটা বললাম হচ্ছে জিএন, এটা বললাম। এখন CSS এ বলবো যে টি অ্যালাইন, তাই তো? তাহলে ডট টি অ্যালাইন, ডট টি ALIGN দিয়ে এখানে হচ্ছে আমি বলবো টেক্সট অ্যালাইন সেন্টার অর রাইট অর লেফট, এরকম আমরা বলতে পারি। এখানে একটা CSS প্রপার্টি আছে টেক্সট অ্যালাইন, এখানে আপনি বলেন রাইট, ঠিক আছে? তাহলে আমি বলি রাইট,
রাইট বললাম, রাইট বলে কি হবে এখানে টেক্সটটা এই দেখেন রাইটে চলে গেছে, ঠিক আছে। বুঝতে পারছেন কি? আচ্ছা এখানে রাইটে গেল, আমি এটাকে যদি লেফটে নিতে চাই তাহলে কি হবে, লেফটেই আছে বাই ডিফল্ট। তারপরে যদি সেন্টারে বলি তাহলে সেন্টার, ঠিক আছে। টেক্সট অ্যালাইন এখানে যদি বলি সেন্টার, আমি সেন্টার দিয়ে দেখাই আপনাদের, সেন্টার টেক্সটটা মাঝখানে আসছে। তাহলে লেফটে রাইটে কিভাবে, সেন্টারে আমরা কিভাবে নিতে হয় এটা দেখলাম। এরপরে যে আমরা লেফটে নেই, বলি লেফট লেফট, তাহলে লেফট। ক্লিয়ার? বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা এরপরে আমরা এখন একটা প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফ নিয়ে সেই প্যারাগ্রাফটাকে জাস্টিফাই করব আমরা। প্যারাগ্রাফ নেই, সাপোজ আমি এখান থেকে কিছু ডকুমেন্ট। স্যার স্যার জি জি বলেন। লেফট আর সেন্টারের মাঝখানে যদি বসে তাহলে কি লিখবো? হ্যাঁ লেফট এবং সেন্টারের মাঝখানে যদি লিখি তাহলে কি লিখবো? লেফট এবং সেন্টারের মাঝখানে বলতে কি বলবেন? এই যে এখানে যে আমার ধরেন আমি দেখাচ্ছি আপনাকে, সেন্টার, এই যে এখানে এখানে বসাবেন, তাই তো? এটা এখানে জি স্যার, জি স্যার, এগুলো আবার জি পজিশন স্যার। করতে হয়, পজিশন বলতে হয় ডিসপ্লে, মানে এটা অন্যভাবে করতে হয়, এখান থেকে হবে না, টেক্সট লাইনতে হবে না, ওগুলো আমি আসবো। আপনার ইচ্ছা মতো আপনি কতটুকু ডানে নেবেন না বামে নেবেন সেটা আপনি বলে দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। এখন আসেন আমি একটা প্যারাগ্রাফ নেই, সাপোজ কিছু ইনফরমেশন নেই এখান থেকে। কিছু কন্টেন্ট আমি নেই, কন্টেন্ট কোথায় গেল? কারণ আমি এখান থেকে কিছু লেখা নিয়ে নিলাম, কপি করলাম, এই লেখাটাই কপি করলাম। কপি করে আমি আমার এখানে গিয়ে একটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ নিয়ে এখানে হচ্ছে আমি পেস্ট করে দিলাম। এখন এটার ক্লাসের নাম দেব হচ্ছে ক্লাস, ধরেন আপনার টি জাস্টিফাই দেই, জাস্টিফাই, টি জাস্টিফাই, এটা একটু কপি করে নেই। এখন ওখানে এসে দেখেন ডট টি জাস্টিফাই, আমি এখানে এই মুহূর্তে কিছু লিখলাম না, আগে ওইটার আউটপুটটা দেখেন আগে কি হয়। সেভ করে নেই, এই যে প্যারাগ্রাফ। হ্যাঁ তাহলে দেখেন এই যে একটু ডানে বামে, এই যে এখানে একটু অফ লেখাটা এখানে, তারপরে আবার এখানে একটু বাড়ানো আছে, তাই তো? এরকম বাড়ানো কমানো আছে। আমি আরো দিয়ে একটা লাইন প্রয়োজনে কপি করে নিই, তাহলে আরো বুঝতে সুবিধা হবে আপনাদের। সব দিক দিয়ে সমান হচ্ছে না লেখাগুলো, এটা প্যারাগ্রাফে হচ্ছে আর কি, প্রবলেমটা আমরা দেখতেছি এখানে। আবার একটু রিফ্রেশ করি, এই দেখেন এখানে একটু অসমান নাই যে ডান পাশে, এটা লক্ষ্য রাখেন, তাইলে এখন পার্থক্যটা যদি বুঝাই তাহলে বুঝবেন। আমরা এখন সিএসএস এ যাই, সিএসএস এ গিয়ে বলবো যে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, এখন দেখেন জাস্টিফাই, এখানে লক্ষ্য রাখেন, এখনো রিফ্রেশ করি নাই আমি। হ্যাঁ দেখেন এখন এই ডান পাশেও সমান, বাম পাশে ডান পাশে সমান হয়ে গেছে। এটা হচ্ছে জাস্টিফাই যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এটা এইভাবে করা যায়, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে টেক্সট ডেকোরেশনের কিছু জিনিস আছে, সেটা একটু আমরা দেখে শেষ করে দেই। ধরেন আমি আবার একটা এইচে অন নেই, এখানে বললাম যে টেক্সট ডেকোরেশন H2 নেই, এখানে বললাম হচ্ছে my is heading to, এটাই বলি সমস্যা নেই। এখানে একটা ক্লাস নেই,
এটার নাম দেব হচ্ছে আমি কি আন্ডারলাইন দেব, কারণ আমি আন্ডারলাইন দেখাবো তো, ডেকোরেশনের আন্ডারলাইন। এরপরে আন্ডারলাইন, ঠিক আছে। এটা আমি সিএসএস এ নিয়ে যাই, সিএসএস এ গিয়ে ডট এটাকে পেস্ট করে দেই। তারপর হচ্ছে বলি টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন, সেভ করলাম। এই যে আন্ডারলাইন হয়ে গেছে, হ্যাঁ এটা হচ্ছে আন্ডারলাইন। ওকে, এখন আমি আরেকটা নেই এখানে, কন্ট্রোল শিফট ডি, এটা দিব হচ্ছে টেক্সট ওভারলাইন, কি ওভারলাইন এটা বললাম, এবং এটাকে আবার কপি করে নিয়ে ওইখানে আবার সিএসএস দিব। টেক্সট ডেকোরেশন ওভারলাইন, তাহলে দেখেন লেখাটা কি হয়। এই যে লেখাটা আন্ডারলাইন না হয়ে লাইনটা ওভারলাইন হয়ে গেছে, উপরে হয়ে গেছে, ঠিক আছে। ওকে, আরেকটা নেই, টি1 বা টি2 নেই আবার, আচ্ছা কন্ট্রোল শিফট ডি দিলেই হবে। এখানে দিব হচ্ছে কি থ্রো, এখানে কি নাম দেয় এটা কিন্তু ডিপেন্ড করবে আমাদের উপরে, কিন্তু আমরা রিলেটেড নাম রাখার চেষ্টা করতেছি যাতে করে আমার বুঝতে সুবিধা হয়। সিএসএস এ যান, ডট থ্রো, স্পেলিং মেবি একটু ভুল হয়েছে, সমস্যা নাই। টেক্সট ডেকোরেশন লাইন থ্রো, রিফ্রেশ করেন, সরি লাইন থ্রো, টেক্সট ডেকোরেশন দিছি আমি, হ্যাঁ এটা ক্লাসের নাম দিয়েছি, কি ক্লাসের নাম হচ্ছে এটা হেডিং 2, তারপর টেক্সট থ্রো, মানে সেভ করেছি টেক্সট ডেকোরেশন লাইন থ্রো। ওকে, এই যে এটা তখন সেভ করা ছিল না, মাঝখানে কাটা হয়ে গেছে লাইন থ্রো, ঠিক আছে। এটা গেল, তারপরে আমি আরেকটা নিতে পারি, আরেকটা h2 নেই, হ্যাঁ আরেকটা h2 নিয়ে ওখানে বলে দেই হচ্ছে h2 নেই, হ্যাঁ এখানে h2 নিলাম, সাপোজ আরেকটা h2 নেই, সরি কন্ট্রোল শিফট ডি, কন্ট্রোল শিফট ডি হবে। এখানে বলে দিব হচ্ছে টি আপার, মানে আপার কেস দিব আর কি, টি আপার, টি আর আপার। এখানে এখন এসে বলেন যে টি আপার ডট টি ইউপিবিইআর, টি আপার, এখানে বলবেন যে টেক্সট ট্রান্সফর্ম, হ্যাঁ এই প্রপার্টিসটা ব্যবহার করতে হবে, টেক্সট ট্রান্সফর্ম, এখানে বলবেন যে আপার, তাহলে এটা আমাদের দেখবেন যে লেখাটা বড় হয়ে গেছে। একটু মনে রাখেন, এখানে হচ্ছে এই যে সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে, সব লেখাগুলো, হ্যাঁ লেখাগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে আবার লোয়ার করি, তাহলে এটার আরেকটা ইয়ে নেই, আমি কন্ট্রোল শিফট ডি, এটা নিলাম হচ্ছে লয়ার, লোয়ার, এল ও ডব্লিউ ই আর, এখানে বলবো হচ্ছে টি ডট ডট টি লোয়ার, এল ও ডব্লিউ ই আর, এখানে টেক্সট আর ট্রান্সফর্ম, টেক্সট, এখানে বলবো হচ্ছে লোয়ার। এখন দেখবেন যে সবগুলাই স্মল লেটারে হয়ে গেছে। আমি বারবার সেভ করতেছি না, কন্ট্রোল এস, কন্ট্রোল এস, এই দেখেন সবগুলো স্মল লেটার হয়ে গেছে, হ্যাঁ ওকে। আরেকটা আছে, আরেকটা আছে হচ্ছে আমি আবার দেই টেক্সট ডি, এটাকে বলবো হচ্ছে টি ক্যাপিটাল, আরটা কেটে দেই, টি ক্যাপিটাল, তাই তো এটা একটু কপি করে নিয়ে রাখি, এখানে এসে ডট ডট টি ক্যাপিটাল, তারপরে হচ্ছে এখানে বলে দেব হচ্ছে টেক্সট, টেক্সট তারপরে কি ট্রান্সফর্ম, তাই তো ট্রান্সফর্ম, এখানে হচ্ছে ক্যাপিটালাইজ, একটু মনে রাখেন, হ্যাঁ ক্যাপিটালাইজ, এখানে এসে আবারও সেভ করা হয় নাই, এখানে দেখেন
প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা হচ্ছে ক্যাপিটালাইজ হবে, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডের প্রথমটা হচ্ছে ক্যাপিটাল লেটার হবে, এটাই হচ্ছে ক্যাপিটালাইজের কাজ। ওকে, তারপরে আসেন হচ্ছে টেক্সট ইনডেন্ট। আমরা একটু দেখব, আমরা এখান থেকে এই প্যারাগ্রাফটাই আমরা ধরেন কপি করে নিয়ে আসি, এতটুকু কপি করে নিয়ে আসি, মানে এই লেখাটাকে কপি করে নিয়ে আসি, বেশি দরকার নাই আমার। এখানে একটা এইচ অন দিয়ে বোঝার জন্য লিখে রাখি টেক্সট ইনডেন্ট, এখানে প্যারাগ্রাফ ট্যাগ নেই একটা পি ট্যাগ, এর মধ্যে এটাকে পেস্ট করে দেই। আর এখানে বলে দেই হচ্ছে এই ক্লাসের মধ্যে এইটা আমি বলে দিই টি ইনডেন্ট, ক্লাস টি ইনডেন্ট, INDEN ইনডেন্ট, ঠিক আছে? তো এটাই বলে দিলাম। এখানে এসে বলেন ডট টি ইনডেন্ট বলেন, এখানে এসে বলবেন হচ্ছে টেক্সট অ্যালাইন, সরি টেক্সট ইনডেন্ট, টেক্সট ইনডেন্ট, এখানে এসে বলেন হচ্ছে 50 পিক্সেল, 50 পিক্সেল যদি বলেন, 50 পিক্সেল বললে এখানে একটু রিফ্রেশ করেন, আমার এই জনটা রিফ্রেশ করি, কন্ট্রোল এস। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমি এখানে টেক্সট, এখানে আমি ধরেন 50 পিক্সেল না দিয়ে এখানে আমি 150 পিক্সেল দিই, তাহলে আরো পার্থক্যটা বুঝতে পারবেন। দেখছেন এই যে ডান পাশ থেকে আসছে লেখাটা। আর যদি আমি এটা না দিতাম, টেক্সট ইনডেন্ট এটা না দিতাম, তাহলে নরমালি যেটা আসার কথা সেটাই আসতো, কিন্তু ইনডেন্ট দিয়ে হচ্ছে অনেক সময় আমরা লিখি না যে অনেকগুলো প্যারাগ্রাফ থাকে, অনেকগুলো প্যারাগ্রাফের মধ্যে হচ্ছে আপনার ইয়ে হয়, অনেকগুলো প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো লাইনের মধ্যে হচ্ছে কিছু লাইন ডানে থাকে, প্রথম লাইনটা ডানে থাকে, এটি হচ্ছে টেক্সট ইনডেন্টের কাজ। লেটার স্পেসিং এর জন্য আমরা বলে দেব LETR, লেটার স্পেসিং। আমি এখানে সাপোজ 50 পিক্সেল বললাম, হ্যাঁ সরি 50 পিক্সেল বললাম, 50 পিক্সেল যদি বলি, এখন যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখেন কোথায় রিফ্রেশ বলতে আমার এখানে ইয়া ছিল না, এটাকে আবার সেভ করি, এখন জাস্ট রান। এখন দেখেন এই যে লেখার স্পেস দেখছেন, একটা লেটারের সাথে আরেকটা লেটারের স্পেস কতটুকু হয়ে গেছে, এইটা হচ্ছে লেটারের মধ্যে। অনেক সময় আপনারা কিছু কিছু জায়গায় দেখেন যে লেটারের স্পেস থাকে, আমি তো লেটারের স্পেসটা কমে দেই, বেশি বেশি হয়ে গেছে, 20 স্পেস 20 পিক্সেল দিলাম, রিফ্রেশ করি, দেখেন একটু কমে গেছে, এই লেটার স্পেস হচ্ছে এটা। ওকে, এখন আসেন আমরা ওই যে আগের প্যারাগ্রাফটা ছিল সেই প্যারাগ্রাফটা আবারও নিয়ে আসি, আবারও এই প্যারাগ্রাফটা নিয়ে আসি, অথবা এটা নিয়ে আসলে সমস্যা নেই, অথবা বড় একটা প্যারাগ্রাফই নেই আমরা, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। বড় একটা প্যারাগ্রাফ নেই, এখানে আমি পি ট্যাগের মধ্যে বলে দেই, যেহেতু এখানে বুঝতে পারবো না আমরা, এই কারণে বোঝার জন্য আমরা একটা এই চনের মধ্যে আবার এটা বলে দিই, এই চনের মধ্যে এখানে বলে দিব যে এটা হচ্ছে আমার লাইন স্পেসিং। হ্যাঁ, একটা লাইনের সাথে একটা লাইনের স্পেস হয়, সেটা বলার জন্য আমরা মূলত এই কাজটা করব। আচ্ছা, এখন আমরা এইটার একটা ক্লাসের নাম দেই এল স্পেসিং, SPACIS, অর লাইন স্পেসিং, তাই তো? আমরা লাইন স্পেসিং ই বলবো, কারণ এল স্পেসিং আমাদের অলরেডি একটা আছে, তাই তো? লাইন স্পেসিং আমরা এখানে একটু দেব হচ্ছে কপি করে ওই পাশে CSS এ রাখবো, CSS এ এসে আমরা এটা বলে দেব লাইন স্পেসিং। আচ্ছা, এটা আমাদের লাইন স্পেসিং না, ঠিক?
আমি ভুল বলছি, এটা আপনার লাইন হাইট হবে। আচ্ছা সমস্যা নাই, আমি এখানে বলে দিচ্ছি, করে দিচ্ছি, যা আছে সেটাই থাক, সমস্যা নাই। ক্লাসের নামটা যা আছে সেটাই থাকবে, সমস্যা নাই, ওইটা সমস্যা না। লাইন হাইট বলবো আমরা, তাহলে আপনারা বুঝতে পারবেন সেটা কি। লাইন হাইট, লাইন হাইট এখানে বলতে হয় লাইন হাইট। লাইন হাইট বলে আমি সাপোজ ধরেন 50 পিক্সেলই দিলাম, 50 পিক্সেল দিই, হ্যাঁ 50 পিক্সেল দিলাম। আমি এইটা সারা একটু রান করে দেখি, এটা কাট করে রাখলাম, এটা সারা একটু রান করে দেখি, আর এটা দিয়ে একটু রান করে দেখবো, তাইলে পার্থক্যটা আপনাদের বুঝে আসবে সহজে। নরমাল একটা লেখা যেরকম সেটাই আসছে, তাই তো? এখন আমরা ওইটা দিয়ে দেখি। সেভ দিলাম, দিয়ে দেখেন এই যে লাইনের মধ্যে যে স্পেসিংটা, মানে লাইন হাইট কতটুকু হবে, একটা লাইন থেকে আরেকটা লাইনের কতটুকু হাইট হবে, সেই জিনিসটা বোঝার জন্য মূলত এটা করা। ঠিক আছে, এরপরে আরেকটা জিনিস একটু দেখি, সেটা হচ্ছে আর কি দেখবো বলেন, আর একটা জিনিস আছে একটু দেখে নেই, সেটা হলো আমাদের এই জনের মধ্যে আমরা করতে যে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে যদি স্পেসিং দিতে চান, সাপোজ H2 দিয়ে, আমি H2 দিয়ে this is word spacing, এটা দেই আমি এখানে একটু w স্পেস দেই, স্পেসিং ক্লাসের নাম w স্পেসিং, রিলেটেড নাম রাখলাম আর কি, ডট ওয়ার্ড স্পেসিং, তাই তো? এখানে আমরা বলবো হচ্ছে একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ওয়ার্ড স্পেসিং কত পিক্সেল দিবেন, 50 পিক্সেল দিবেন, অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের স্পেস এরকম হয়ে যাবে। হ্যাঁ, এখন একটু দেখেন, আপনারা একটু আগে দেখছিলেন নরমাল, এই যে একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের স্পেস যদি এরকম দিতে চান, তাহলে হচ্ছে এই হচ্ছে আজকের এক্সাম, এখনকার টেক্সটের বিভিন্ন স্টাইল কিভাবে করতে পারি, এটা খুব ভালো করে রাখবেন, মনে রাখবেন, প্র্যাকটিস করবেন, কারণ এগুলো বিভিন্ন সময় দরকার হয় কাজে। তাহলে আপনারা একটু এই পর্যন্ত প্র্যাকটিস করেন। কি প্র্যাকটিস করবেন? ডিফ, তারপরে হচ্ছে ফন্টের স্টাইল এবং হচ্ছে টেক্সটের স্টাইল। ঠিক আছে, আমি এগুলো আপনাদেরকে লিখে দিচ্ছি হোয়াটসঅ্যাপে, কি কি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস হচ্ছে কি কি লিখে করবেন, একটা হচ্ছে ডিফ, তারপরে হচ্ছে ফন্ট স্টাইল, তারপরে হচ্ছে টেক্সট স্টাইল, এগুলো একটু করেন, এগুলোর মধ্যে অনেক জিনিস আছে। আর ডিপের যে ডিপটা করবেন, সেই ডিপের আমি পাঠিয়ে দিচ্ছি আপনাদেরকে।